হাজার চুরাশির মা, চট্টিমুন্ডা এবং তার তীর, আধার মানিকের মতো কালজয়ী সাহিত্যের স্রষ্টা মহাশ্বেতা দেবী আর নেই। কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগে ৯০ বছর বয়সে মারা গেলেন বাংলা সাহিত্যের এই বর্ণাঢ্য রূপকার। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার মাঠের হাসি আনন্দের খবর জানাতে আছি আমি জহিরুল ইসলাম। সবার আগে জানাবো শিরোনাম। কল্যাণপুরে নিহত জঙ্গির মধ্যে মোনায়েম খানের নাতি, আছে গুলশান হামলাকারীর প্রশিক্ষক। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী মিছিলে পুলিশের টিয়ার শেল, জাতীয় কমিটির বিক্ষোভ ৩০ জুলাই। বিপিএল ফুটবলের দ্বিতীয় রাউন্ডেও অঘটনের শিকার শেখ রাসেল, রহমতগঞ্জের কাছে হেরেছে ২-০ গোলে। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নতুন মিত্রের খোঁজে বিএনপি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গিদের একজন সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নাতি বলে জানিয়েছে পুলিশ। রয়েছে গুলশানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষকও। নিহত ৯ জঙ্গির মধ্যে এ পর্যন্ত ৮ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26-এ নিহত ৯ জনের মধ্যে ৭ জনের নাম বুধবার প্রকাশ করে পুলিশ। একদিন পর আরেক জঙ্গি রায়হান কবিরের পরিচয় পাওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের পীরগাছার যুবক রায়হান জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঢাকার কমান্ডার হিসেবে কাজ করত। এই রায়হান কবিরের নাম আমরা তারেক হিসাবে জেনেছিলাম আগে। গুলশান আর্টিজান বেকারি হামলার মামলাও আমরা তদন্ত করছি। তো সেখানেও ২ জন ট্রেনার, তারা আমরা এতটুকু পেয়েছি যে গাইবান্ধার সাদুল্লাপুরের একটা চরে তারা ট্রেনিং ক্যাম্প স্থাপন করে যে ৭ জনকে ট্রেনিং দিয়েছিল, এদের ভিতরে ২ জন ট্রেনারের একজন ছিল এই তারেক। এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া জঙ্গিদের মধ্যে ৩ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ৩ জন মাদ্রাসার, একজন নোয়াখালী সরকারি কলেজের, আর একজন ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরা হলো ঢাকার ধানমন্ডির তাজউল হক রাশিক, গুলশানের আকিফুজ্জামান খান, বসুন্ধরার সেজাদ রৌফ অর্ক, দিনাজপুরের আবদুল্লাহ, পটুয়াখালীর আবু হাকিম নাইম, রংপুরের রায়হান, সাতক্ষীরার মতিউর রহমান এবং নোয়াখালীর জোবায়ের হোসেন। নিহত জঙ্গি আকিফুজ্জামান পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নাতি বলে জানিয়েছে পুলিশ। সে সহ সেজাদ ও রাশিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। নিহত সন্ত্রাসী আকিফুজ্জামান খান, সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র এবং তার দাদার নাম হলো মোনায়েম খান, যিনি পূর্ব বাংলার গভর্নর ছিলেন। নিহত জঙ্গিদের মধ্যে সবাই গত ৪ মাস থেকে ২ বছরে বাসা থেকে নিখোঁজ হয়। তাদের মধ্যে সেজাদ গুলশান হামলায় জড়িত নিব্রাসের ঘনিষ্ঠ ছিল। গত ফেব্রুয়ারিতে বাসা থেকেই নিখোঁজ হয় তারা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কল্যাণপুরে হতাহত জঙ্গিরা কিছুদিন ধরে স্থানীয় জাহাজ বাড়িতে থাকছিল বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। তাদের দেখা গেছে স্থানীয় কাঁচা বাজারে যেতে। সঙ্গে আরও কয়েক যুবককে দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন এলাকার অনেকে। কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিল জাহাজবাড়ি নামে এলাকাবাসীর কাছে বেশি পরিচিত। এই ভবনের ৫ তলায় মেসে কিছুদিন ধরে থাকছিল জঙ্গিরা। মঙ্গলবার ভোরে পুলিশের অভিযানে নিহতদের ছবি দেখে তাদের চিনতে পারার কথা জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সমাজ কল্যাণ পরিষদের নৈশ প্রহরী জানান, কিছুদিন রাতে চলাফেরা নিয়ে প্রশ্ন তোলায় তাকে চর মেরেছিল তাজুল রাশিক নামের এই জঙ্গি। রাতের মনে আপনি মিনিমাম ১২টা-১টার দিকে আনা পরে দিয়ে স্যার কথা মিলে ওই জায়গায় খাড়ায় খাড়ায় কথা বলে। তা আমি বলি, ভাই আপনারা এইভাবে রাস্তায় কথা বলা ঠিক না, রাত 12টার পরে রোডে থাকা ঠিক না, মানে এগুলো বলা দিয়ে উনি আমার কি ঠাস করে একটা থাপ্পড় মারলো। হ্যাঁ বেটা তুমি তো যা। পুলিশ অভিযানের পর এলাকায় এখনো রয়েছে আতঙ্ক। তবে এর মধ্যেও কয়েকজন নিশ্চিত করেছেন জঙ্গিদের অবস্থানের কথা। ৩ জন ছিল, এর সাথে আরো মানুষ ছিল, হেগারা মানে হেগার আর দেখিনি। একদিন দেখছিলাম হেগার সাথে মানে কাঁধে ব্যাগ ছিল। আর এইগুলো এই ৩ জনের চিনি আগে থেকে। এই ৩ জনে যে মাঝে মাঝে থেকে তরকারি নিত। এই ১১ নম্বরের। এই যে এই ছেলেটাকে
দেখতাম এখানে অলওয়েজ টাইম খাওয়া দেখতো। তারপর এই ছেলেটাকে একদিন দেখছিলাম, বাট ওদের সাথে 4-5 জন ছেলে থাকতো, ওগুলোকে চিনি না। স্থানীয় বাড়ির মালিকদের সংগঠনের সভাপতি জানান, জাহাজ বাড়িতে বিভিন্ন ঝামেলায় আগেও কয়েকবার তল্লাশি করেছে পুলিশ। ওই অনীহা ছিল যে ভাড়াটিয়ার বায়োডাটা কালেক্ট করতে গিয়ে যদি আমার ভাড়াটিয়া না থাকে। এর আগেও বহুবার পুলিশ এই বাড়িতে রেড দিছে, ডিবি রেড দিছে, কিছু লোককে ধরেও নিছে। কল্যাণপুরের প্রায় 1200 বাড়ির 25% মেস হিসাবে ভাড়া দেয়া হলেও অনেক ভাড়াটিয়ার তথ্য এখনো পুলিশকে দেয়া হয়নি বলেও জানান তিনি। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কল্যাণপুরের অভিযানের আসলেই ছিল কিনা সে নিয়ে সংশয় জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিকেলে এক আলোচনা সভায় তিনি এ সংশয়ের কথা জানান। অভিযানে নিহতদের সম্পর্কে খন্দকার মোশাররফ বলেন, জঙ্গি হলে তাদের মুখোমুখি গোলাগুলি করে মারা যাওয়ার কথা, কিন্তু ময়না তদন্তে বলা হয়েছে বেশিরভাগ মৃত্যু হয়েছে পেছন থেকে গুলি লেগে। সরকার প্রকৃত জঙ্গিদের না ধরে দোষারোপের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মোশাররফ হোসেন। গুলশান হামলায় নিহত জঙ্গিদের একজন আওয়ামী লীগ নেতার ছেলে মন্তব্য করে তিনি বলেন, কল্যাণপুরে যারা মারা গেছে তাদের একজন আওয়ামী লীগের নেতার ছেলে। এরা বিএনপি বা জামাত নেতার ছেলে হলে সরকার দলীয় নেতারা তাদের বিরূপ মন্তব্য করতেন। যদি জঙ্গি হয় সামনাসামনি যুদ্ধ করে তারা মরার কথা। আজকে পোস্টমর্টেম বলছে যে পিছন দিয়ে সবাই গুলি, আমরা জানি না কি ঘটনা, কিন্তু তার মধ্যেও আজকে পরিচয় পাওয়া গেছে একজন আওয়ামী লীগের নেতার সন্তান। যদি এটা কোনো বিএনপি বা জামাতের হতো, আকাশ পাতাল হয়ে যেত। গাজীপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলা মামলায় জেএমবির 6 সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য 2 জনকে খালাস দেওয়া হয়েছে। খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি JBM হাসানের বেঞ্চ দুপুরে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন এনায়েতুল্লাহ ওরফে জুয়েল, আরিফুর রহমান, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল সোহাইল, নিজামুদ্দিন রেজা ও তৈয়বুর রহমান। 2005 সালে গাজীপুর আইনজীবী সমিতির 2 নম্বর হলে বোমা বিস্ফোরণে নিহত হন 8 জন। ঘটনার অভিযুক্ত সবাই কারাগারে আছেন। সন্ত্রাসী ও জঙ্গিদের তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সরকারি কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর নোভো থিয়েটারে উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে প্রয়োজন আধুনিক, গতিশীল ও উদ্ভাবনী জনপ্রশাসন। আর তাই ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প 2021 বাস্তবায়নে দুদিনের এই সম্মেলন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে যশোর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং ঢাকার বিভাগীয় কমিশনারের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তি খাতে সরকারের নানা সাফল্য ও গৃহীত প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশাল মানব সম্পদকে এ খাতে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি ব্যবহারে যেমন ভালো কাজও হচ্ছে, আবার এই জঙ্গিবাদ সন্ত্রাসরাও তারাও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করছে। কাজে এখানে আমাদের খুব সতর্ক হতে হবে। বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না, এই নীতি নিয়েই আমাদের চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। যেখানে দায়িত্বে থাকবেন সেখানে আমি মনে করি যে আপনাদের চিন্তা চেতনা দিয়ে কিভাবে দেশকে আরো উন্নত করা যায় সেই বিষয়ে আপনাদের আরো মনোনিবেশ করতে হবে। জনগণ আমাদের কাছে সেবার জন্য আসবে না, আমরা বরং জনগণের কাছে যে তাদেরকে সেবা দিয়ে আসব, এটাই হবে আমাদের চিন্তা চেতনা, এটাই হবে আমাদের নীতি। পরে জনপ্রশাসনের বিভিন্ন সংস্থার স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন উদ্ভাবনের নানা প্রকল্প তুলে ধরা হয় স্টলগুলোতে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ের কৌশল ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে দিল্লিতে আলোচনা করেছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সন্ত্রাস মোকাবেলার বিষয়টি। এছাড়া সীমান্ত ইস্যু ও মাদক চোরাচালানের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক হামলায় আইএস জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার কথা উড়িয়ে দেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান। এ সময় সন্ত্রাস
বিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী। আমাদের সব ধরনের তো ফাইট এগেইনস্ট টেররিজম আমাদের সঙ্গে ইন্ডিয়া সাইড বাই সাইড থাকবে, সেটাই সম্বন্ধে ডিসকাশন হয়েছে। আমাদের বর্ডার ইস্যু আমরা বললাম, বর্ডার ইস্যু সম্বন্ধে ডিসকাশন হয়েছে। আমাদের নার্কোটিক্স সম্বন্ধে ডিসকাশন হয়েছে। নার্কোটিক্সে ইন্ডিয়ান যে এক্সপেরিয়েন্স সেটা আমরা শেয়ার করতে চাই। অনলি আর হোমগ্রাউন্ড টেররিস্ট আছে। দেশের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে সরকার। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন। মন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কাজ করছে সরকার। সাম্প্রতিক পরিস্থিতিতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। মাহমুদ আলী বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করে একটি গোষ্ঠী দেশের ইমেজ নষ্টের চেষ্টা চালাচ্ছে। এটি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রাত 9টায় বাংলাদেশের একটা বিরতি। রাত 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হন নারী সহ বেশ কয়েকজন। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি পড়ে শোনান কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ সুন্দরবনের জন্য ক্ষতিকর এমন সব প্রকল্প বাতিলের আহ্বান। মাননীয় প্রধানমন্ত্রী যে ভারতীয় এনটিপিসি বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, সেই ভারতের আইন অনুযায়ী 25 কিলোমিটারের মধ্যে বনাঞ্চল যদি থাকে, যদি নগর থাকে, যদি অভয়ারণ্য থাকে, যদি জাতীয় উদ্যান থাকে, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যায় না। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শুরু হয় বিক্ষোভ মিছিল। মৎস্য ভবন ও শাহবাগে 2 দফা পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। শাহবাগ মোড়ে চলে সড়ক অবরোধের চেষ্টা। বাধা উপেক্ষা করে বাংলা মোটরের দিকে এগুতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। লাঠিচার্জে আহত হয় বেশ কজন। এই রাস্তা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এটা তাদেরকে আর অগ্রসর হতে দিইনি। আমরা চেষ্টা করেছি তাদেরকে এখান থেকে ডিসপাস করে দেওয়ার। এর প্রতিবাদে 30শে জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কমিটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি আরো কিছু খবর আছে, তার আগে একটু জানবো জহির, খেলার খবর কি আছে আজকে আপনাদের? ধন্যবাদ জাহিদ। বিপিএল এ আবারও অঘটনের শিকার হয়েছে শেখ রাসেল। এবারে বিপিএল এ বেশ কয়েকটি আপসেটের ঘটনা ঘটেছে, জানিয়ে দিচ্ছি সে খবরটি। তবে নিতে হচ্ছে একটা বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো জানাচ্ছে। প্রাক মৌসুম প্রস্তুতির শুরুতে হোঁচট খেল রিয়াল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পিএসজির কাছে হেরেছে 3-1 গোলে। মেন্ডিসের রেকর্ড সেঞ্চুরিতে পালেকেলে টেস্টে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা। বুলাওয়েতে ওয়েগনারের সামনে অসহায় জিম্বাবুয়ে। বাংলাদেশে স্বাগত আরেকবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডেও চমক অব্যাহত রয়েছে। চট্টগ্রামের লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙতে পারেনি ফেভারিট শেখ রাসেল ক্রীড়াচক্র। রহমতগঞ্জের কাছে 2-0 গোলে হেরেছে মারুফুল হকের দল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে 5-3 গোলের জয় পেয়েছে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে হেরেছিল তারকাখচিত শেখ রাসেল। যদিও ইনজুরির কারণে নির্ভরযোগ্য 4 জনকে ছাড়াই এমএ আজিজের মাঠে নামতে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে তাই বাড়তি চাপে ছিল তারা।
অন্যদিকে প্রথম ম্যাচে মোহামেডানের সাথে দুর্দান্ত খেলা রহমতগঞ্জ এফএমসি ছিল বেশ নির্ভার। শুরুটা বেশ ভালোই করেছিল শেখ রাসেল। সংগঠিত মধ্যমাঠ নিয়ে আক্রমণ চালায় মারুফুল হকের দল, ব্যস্ত রাখে রহমতগঞ্জের ডিফেন্সকে। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও চাপে ফেলে গোল করতে চেয়েছিল শেখ রাসেল। 5 মিনিটে দুইবার দুইটি ভালো আক্রমণ, ব্যর্থ হয় ভালো ফিনিশিং। শুরুতেই আবারও চাপে ফেলে গোল করতে চেয়েছিল শেখ রাসেল। 5 মিনিটে দুইবার দুইটি ভালো আক্রমণ, ব্যর্থ হয় ভালো ফিনিশিংয়ের অভাবে। মাঠ জুড়ে তাদের 3 ফরোয়ার্ডের অভাবটি স্পষ্ট ছিল। দ্বিতীয়ার্ধের 31 মিনিটে পাল্টা আক্রমণ থেকে রহমতগঞ্জের বিদেশি রিক্রুট সিওর বাড়ানো পাসে আচমকাই গোল করেন মেহবুব হাসান নয়ন। ভেবাচাকা শেখ রাসেল বুঝেই উঠতে পারেনি বিষয়টি। ম্যাচ শেষের মিনিট 5 আগে কর্নার থেকে শেখ রাসেলের জালে বল জড়ান আলাউদ্দিন। দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন ওই গোলে নিশ্চিত জয়ের পথে এগিয়ে যায় রহমতগঞ্জ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পিএসজির কাছে 3-1 গোলে হেরেছে গ্যালাকটিকোরা। ওহাইও স্টেডিয়ামে ফ্রেঞ্চ মিডফিল্ডার জোনাথন ইকোনের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। তবে ব্যবধান গড়ে দিয়েছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের নতুন সাইনিং থমাস মিউনিয়ার। বদলি হিসেবে নেমে প্রথমার্ধে জোড়া গোল করেছেন তিনি। 3-0 গোলে পিছিয়ে থেকে বিরতির আগে 1 গোল শোধ করেন মার্সেলো। এদিকে চেলসির কাছে হেরেছে লিভারপুল। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের 10 মিনিটে ব্লুদের এগিয়ে নেন গ্যারি কেহিল। ম্যাচ শেষের 20 মিনিট আগে লাল কার্ড দেখেন সেস ফ্যাব্রিগাস। 10 জনের দলের বিপক্ষেও সমতায় ফিরতে পারেনি ইয়র্গেন ক্লপের লিভারপুল। পালেগালে টেস্টের তৃতীয় দিন শেষে 196 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত দিন শেষে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 6 উইকেটে 282 রান। কুশল মেন্ডিস 169 ও দিলরুয়ান পেরেরা 5 রানে অপরাজিত আছেন। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ এখন মেন্ডিসের। 1 উইকেটে 6 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতে মিচেল স্টার্কের শিকার হন করুণারত্নে। এরপর 7 রান করে ওকিফের বলে ফেরেন কুশল সিলভা। পরে চান্দিমাল ও কুশল মেন্ডিসের 117 রানের জুটিতে ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। চান্দিমাল 42 রানে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 117 রানের জবাবে 203 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। বুলাওয়ে টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে 132 রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। দিন শেষে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ বিনা উইকেটে 32 রান। মার্টিন গাপটিলের 14 ও আর টম ল্যাথাম 16 রানে অপরাজিত আছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 36 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে জিম্বাবুয়ে। সেই ধাক্কা সামলে নিতে পারেনি স্বাগতিকরা। নবম উইকেট জুটিতে সর্বোচ্চ 85 রান যোগ করেন মাসভৌরে ও তিরিপানো। নীল ওয়েগনারের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত 164তে থামে জিম্বাবুয়ানরা। সর্বোচ্চ 42 রান করেন মাসভৌরে। 41 রানে 6 উইকেট নেন ওয়েগনার। থাইল্যান্ডে কিংস কাপের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে 19 নম্বরে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ফিনিক্স গোল্ড কাপে প্রথম দিন খুব একটা খারাপ যায়নি। পারের চেয়ে 2 শট কম খেলেছেন দেশসেরা এই গলফার। রিও অলিম্পিকের আগে এটাই সিদ্দিকুরের শেষ টুর্নামেন্ট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের জন্য সেরা প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য সিদ্দিকুরের। এর আগে বাছাই র্যাঙ্কিংয়ের 60-এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেন বাংলার টাইগার উডস। এ ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি সেগুলো। গোপালগঞ্জের কাশিয়ানীতে নৌকা ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। সকালে মধুমতি নদীর কালনা ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে 16 থেকে 17 জন যাত্রী নিয়ে নৌকাটি নড়াইলের লোহাগড়ার কালনা ফেরিঘাট থেকে কাশিয়ানীর শঙ্করপাশায় আসে। নৌকাটি ঘাটে ভেড়ার সময় একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করলেও 7 বছরের এক শিশুর সন্ধান পাওয়া যায়নি। রাতনাতে বাংলাদেশে নেব আরো একটি বিরতি। ফিরে এসে থাকছে 5 বছরে বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে তৈরি হবে 2 লাখ নতুন কর্মসংস্থান, জয়ের আশা।
9:44 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। আগামী 5 বছরে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বিপিও খাতে 2 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দুদিনের বিপিও সামিটের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। 2021 সাল নাগাদ আউটসোর্সিং থেকে $1 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে শুরু হলো 2 দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিট। দ্বিতীয়বারের মতো সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বব্যাপী বড় বাজার আছে বিপিও খাতে। একে ধরতে হলে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, তাহলে রপ্তানি আয়ের পাশাপাশি কর্মসংস্থান তৈরির সুযোগ বাড়বে। BPO market alone globally stands at more than $500 billion. বিশ্বে বিপিও খাতে $500 বিলিয়ন বাজার আছে। এখান থেকে আমরাও আমাদের লক্ষ্য ঠিক করেছি। 2021 সাল more than $500 billion. বিশ্বে বিপিও খাতে $500 বিলিয়ন বাজার আছে। এখান থেকে আমরাও আমাদের লক্ষ্য ঠিক করেছি। 2021 সাল নাগাদ এই খাতে প্রতি বছর 2 লাখ কর্মসংস্থান তৈরি হবে। BPO jobs in Bangladesh every year. সজীব ওয়াজেদ জয় বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় দেশের 4 কোটি মানুষ এখন উঠে এসেছে মধ্যবিত্তের কাতারে। শতভাগ মানুষ পাচ্ছে মোবাইল সেবা। শহরের পাশাপাশি গ্রামেও পৌঁছে গেছে ইন্টারনেট সেবা। 7 বছর আগে যা ছিল স্বপ্ন। The vision of digital Bangladesh is not a dream anymore. ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এখন একটি ক্লিকেই ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। শুধু শহরগুলোতেই নয়, প্রত্যন্ত গ্রামেও মানুষ পাচ্ছে ইন্টারনেট সেবা। It's not just the well-to-do in the cities, but every villager. দুদিনের এই সামিটে দেশ বিদেশের শতাধিক আইটি বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মিত্রের খোঁজে বিএনপি, এ বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আমাদের কাছে বেশ কিছু মতামত চলে এসেছে জাহিদ এবং জহির। দেখতে পাচ্ছি রকিব বলছেন, বিএনপির আগে উচিত আগে নিজেদের মধ্যে এক হয়ে নতুন মিত্রের খোঁজ করা। মেহেদি বলছেন, নতুন মিত্রের খোঁজ নয়, মিত্র ত্যাগ বিএনপির জন্য কল্যাণ, কারণ যুদ্ধাপরাধীদেরকে সঙ্গে নিয়ে যতই মিত্র বাড়াক জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। হাফিজ বলছে, বিএনপিকে শেষ করলো জামাত, বিএনপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আর উঠে দাঁড়াতে পারবে বলে মনে করি না। এটা হাফিজ এক ধরনের মতামত। নাজিম বলছেন, বিএনপি নিজেই নিজের মিত্র হতে হবে, ঘুণে ধরা লুণ্ঠন চেতনা বাদ দিয়ে দেশ জাতির জনগণকে নিয়ে ভাবতে হবে। এই ভাবনাটা বিএনপিকেই ভাবতে হবে বলে মনে করছেন নাজিম। আর খান বলছেন, আমার মনে হয় বর্তমান সরকারের কাছ থেকে বিএনপির রাজনীতির শিক্ষা নেওয়া উচিত। জহির। তালিম বলেছেন, বিএনপি বুঝে শুনে ঐক্য করে, যার জন্য মিত্র বানাতে সময় নেয়। পথিক বলেছেন, বিএনপি ছাড়া বিএনপির আর কোনো মিত্র হবে বলে মনে করি না। আর নিধি বলছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার, জঙ্গি ও সন্ত্রাসবাদের এই উদ্যোগ বিএনপির জন্য শুভ হবে বলে আমি মনে করি। বিএনপি যদি তাদের বর্তমান সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে, তবে নতুন কাঠামো গঠন করতে পারে, তবে মিত্র খোঁজা সহজ হবে। দর্শকদের ধন্যবাদ। জাহিদ, পরের খবরে যাব। চলে গেলেন বাংলা ভাষা সাহিত্যের বর্ণাঢ্য রূপকার মহাশ্বেতা দেবী। আদিবাসী মানুষের অধিকার আদায়ে লড়েছেন আজীবন। সরব ছিলেন সরকারের শিল্পনীতি ও কৃষি জমি অধিগ্রহণ করে কারখানা করার বিরুদ্ধে। দুপুরে 90 বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে চিরবিদায় নেন এই কথাশিল্পী। গলা ভেঙে বসে গেছে যে গো আজ। হাজার চুরাশির মা, নৈরিতে মেঘ, অগ্নিগর্ভ কিংবা চট্টিমুন্ডা ও তার তীরের মতো উপন্যাস দিয়ে বাংলা সাহিত্যে এক ভিন্ন ধারা যোগ করেছেন মহাশ্বেতা দেবী। বাংলার উপেক্ষিত ইতিহাসের নায়কেরা নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তার রচনায়। এর স্বীকৃতি হিসেবেই সাঁওতাল বিদ্রোহের পটভূমিতে লেখা উপন্যাস অরণ্যের অধিকার পায় সাহিত্য আকাদেমি পুরস্কার। মুন্ডা, লোধা, শবর সহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর অধিকারের জন্য জীবনভর সংগ্রাম করেছেন তিনি। রাজনীতি ও ইতিহাসের মিশেলে লিখেছেন ঝাঁসির রানীর স্বাধীনতা সংগ্রামের গল্প ঝাঁসি কি রানী। তার নকশাল আন্দোলন নিয়ে লেখাগুলো ঝড় বইয়ে দেয় দুই বাংলায়। পশ্চিমবঙ্গ সরকারের শিল্পনীতি এবং কৃষি জমি অধিগ্রহণ করে কারখানা করার পরিকল্পনার বিরুদ্ধেও সরব ছিলেন মহাশ্বেতা। জন্মেছিলেন 1926-এর 14 জানুয়ারি ঢাকায়। কল্লোল যুগের কবি মনীষ ঘটক তার বাবা, ঋত্বিক ঘটক সম্পর্কে কাকা। 47-এর দেশভাগের পর চলে যান ভারতে।
সাহিত্যে অবদানের জন্য 2006 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন মহাশ্বেতা দেবী। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাশ্বেতা দেবী চলে গেলেন। জাহিদ, এই উপমহাদেশের অত্যন্ত শক্তিধর একজন লেখক, ক্ষমতাধর লেখক, যিনি তার লেখনের মধ্য দিয়ে তিনি নারী হয়ে অনেক পুরুষ লেখককে কিন্তু পেছনে ফেলে এসেছেন কেবলমাত্র তার লেখনের যে ক্ষুরধার তাদের। একটা বড় বিষয় হচ্ছে যে নারীদেরকে তিনি আসলে অনেক ভিন্নভাবে উপস্থাপন করতে পেরেছিলেন। নারীদের যে সংগ্রাম, সেই সংগ্রামটিকে তিনি উপস্থাপন করতে পেরেছিলেন এবং একই সঙ্গে আমাদের মধ্যেই যারা একটু পিছিয়ে থাকা জনগোষ্ঠী আছে তাদেরকেও তিনি মূলধারা উপস্থাপন করেছেন এবং অত্যন্ত শক্তিশালী ভাষায়। এবং আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু মানে সত্য ঘটনা, সত্য মানুষকে নিয়েই তার কাজ ছিল এবং রুদালির মতো গল্প তো বলা যায় যে একেবারে নাড়া দিয়ে গেছে প্রায় সবাইকে। তার সাহিত্যের বিষয়ের বাইরে আরেকটি জিনিস আমার মনে হয় যে আজকে খুব মনে হয় যে উনি এই ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাড়িটা যদি দেখেন যে লালবাগে, এখন যে লালবাগ থানাটা আছে ঠিক আমাদের কারাগারের পাশেই, কারাগারটাও সরে যাচ্ছে। মনে হয় যে এই ধরনের মানুষের স্মৃতিটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, লালবাগ থানা নিশ্চয়ই এখন অ্যাকোমোডেট করার জন্য কিছু জায়গা আমরা কারাগারের ওখান থেকেও নিতে পারি, তাহলে হয়তো বিরাট বড় একটা কাজ হবে। কারণ সেখানে যে শুধু মহাশ্বেতা দেবী বেঁচে থাকবেন তাই না, তার কাজগুলি এবং সেই ধরনের কাজ যারা ভবিষ্যতে করতে চান তারাও হয়তো এখানে অনুপ্রেরণা নিতে। জাহিদ, আরেকটা ব্যাপার আমি জানাতে চাই যে মহাশ্বেতা দেবী তিনি দীর্ঘদিন ধরে সাঁওতালদের নিয়ে কাজ করেছিলেন। তো বিভিন্ন সাক্ষাৎকারে তিনি কিন্তু একটা কমেন্ট করতেন যে এই ট্রাইবালসরা তারা আমাদের চেয়ে শহুরে মানুষদের চেয়ে অনেক বেশি সভ্য। তা আমরা কি খুব দৃঢ়ভাবে তার এই কমেন্টটাকে অস্বীকার করতে পারি? না, অবশ্যই না। কারণ আসলে তাদের মধ্যে যেই সামাজিক গঠনটা সেটা অনেক দিন যাবৎ একই এলাকার মধ্যে তারা তাদের মতোই করছে এবং দেখবেন যে অনেক গোষ্ঠী আছে যারা কিন্তু মাতৃতান্ত্রিক এখনো রয়ে গেছে এবং তাদের মধ্যে বলা যায় যে পরিবারের গঠন, সম্পত্তির ভাগ, এগুলি আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। আমাদের মতো মারামারির ঘটনা। জাহিদ, মহাশ্বেতা দেবীর লেখনের বোধহয় এটি একটি অন্যতম দিক যে তিনি যেই সম্প্রদায়কে নিয়ে লিখেছেন তিনি খুব কাছ থেকে তাদের সঙ্গে থেকেছেন, তাদের জীবনাচরণ, তাদের জীবনবোধ, এই সবগুলো বিষয় তিনি এমনভাবে তুলে ধরেছেন। যখন আমি মহাশ্বেতা দেবী পড়েছি, মাঝখানে মহাশ্বেতা দেবী ছিলেন না, মাঝখানের ওই চরিত্রটি সরাসরি আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এটি বোধহয় তার লেখনের সবচেয়ে শক্তিশালী দিক আমার মনে হয়। এটা আমাদের কাছে অবশ্য খবর আর নেই। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশ। শেষ করব যুক্তরাষ্ট্রে ডিজনি পুতুল প্রদর্শনী কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন। শুভরাত্রি।